দেখতে দেখতে ৭৫ বছর হয়ে গিয়েছে ভারতের স্বাধীনতার। তবু শতকের সিকি দূরত্বের এপার থেকে তাকিয়ে বারবার আমাদের বুঝে নিতেই হবে সেই মহার্ঘ মুহূর্তটি কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা। এইসব বলিদানের ইতিহাস বারবার পুনরাবৃত্ত হওয়া দরকার, যাতে স্বাধীনতার মূল্যটি প্রকট হয়ে উঠতে পারে। আর সেই ইতিহাসের কথা বলতে বসলে একেবারে সামনের সারিতেই থেকে যায় ১৯৩১ সালের ২৩শে মার্চ তারিখটি। লাহোর সেন্ট্রাল জেলে সেদিন ফাঁসি হয়েছিল ৩ যুবকের, ভগৎ সিং, রাজগুরু আর সুখদেবের। তাদের শোকে সকালের রোদও যেন হয়ে উঠেছিল ম্লান। বহু মানুষ সেদিন ছিলেন অভুক্ত। কালো ব্যাজ পরে অনেকে প্রত্যক্ষভাবে এই ফাঁসির প্রতিবাদ করেছিলেন। ভগৎ সিং এর ফাঁসি নিয়ে কথা বলতে বসলে অবধারিতভাবে উঠে আসে মহাত্মা গান্ধীর প্রসঙ্গ। একটা মত বলে যে গান্ধী চাইলেই কিন্তু আটকাতে পারতেন এই ফাঁসি, কিন্তু যেহেতু ভগৎদের পথ এবং তার পথ এক নয়, তাই তিনি যথেষ্টভাবে চেষ্টা করেননি। এবং অবশ্যই এখানে আবার উল্টো মত রয়েছে। এই ভিডিওতে আমরা একবার ফিরে দেখব সেই বিষয়টি। ভগৎ সিংকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল তা আসলে আইনের সঠিক পথে হয়নি। হংসরাজ ভোরে, ফণীন্দ্রনাথ ঘোষ, জয়গোপাল, মনমোহন বন্দ্যোপাধ্যায়ের মতন তার সঙ্গীরা কেউ অর্থ, বৃত্তি, জমির বিনিময়ে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। কিন্তু বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছিল ভগৎ সিং এর নাম। ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যেভাবে প্রতিবাদ শুরু হয়েছে বিচার প্রক্রিয়া তাড়াতাড়ি করতেই হবে, আর তাই ভাইসরয় এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছিলেন। একটা স্পেশাল ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল বিচারের জন্য। সেন্ট্রাল অ্যাসেম্বলি অর্থাৎ ব্রিটিশ সংসদের অনুমতি ব্যতিরেকেই অর্ডিন্যান্স পাশ করা হয়েছিল। পুরো বিষয়টি ছিল আসলে বেআইনি, কিন্তু ব্রিটিশদের হাতে যখন বিচারকের মানদণ্ড, তখন তাদের কথাই শেষ কথা। কিন্তু এক্ষেত্রে একটি কথা অবশ্যই উঠতে পারে, মহাত্মা গান্ধী চেষ্টা করলে কি ভগৎ সিং এর ফাঁসি আটকাতে পারতেন না? বুঝতে হবে যে ভগৎ সিং এর সঙ্গে গান্ধীর মতাদর্শের পার্থক্যটা কোথায়। গান্ধীর স্বরাজের পরিকল্পনা ও ভগৎ সিং এর স্বাধীনতার পরিকল্পনার মধ্যে ছিল বিস্তর পার্থক্য। এটা অস্বীকার করে লাভ নেই যে ভগৎ সিং এর রাজনৈতিক মতাদর্শ, ভগৎ সিং এর চিন্তাভাবনা এবং ভগৎ সিং এর রাজনৈতিক লেখাপত্র, সেটা পড়লে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ভগৎ সিং একজন সমাজতান্ত্রিক চিন্তাভাবনার বিশ্বাসী মানুষ ছিলেন। ভগৎ সিং HSRA বা হিন্দুস্তান রিপাবলিকান আর্মিকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মিতে পরিণত করেছিলেন। সোশ্যালিস্ট এই কথাটা দলের নামের সঙ্গে অন্তর্ভুক্ত করে তিনি নিজেকে সমাজতান্ত্রিক বলেও সকলের সামনে স্পষ্ট করে দিয়েছিলেন। কিন্তু 1929 সালে বিপ্লবী দলের সঙ্গে থাকলেও ভগৎ সিং কিন্তু কমিউনিস্ট পার্টিতে যোগদান করেননি। ভগৎ সিং এর লেখাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন তাহলে দেখবেন কার্ল মার্কস, বার্ট্রান্ড রাসেল, ভলতেয়ার সহ একাধিক পাশ্চাত্য দার্শনিকের লেখার প্রভাব তার মধ্যে কিন্তু ছিল, এবং তিনি সোভিয়েত রাশিয়ার লেনিনের বিদ্রোহ দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। কিন্তু 1925 সালে ভারতে কমিউনিস্ট পার্টি তৈরি হওয়ার সত্ত্বেও কিন্তু ভগৎ সিং তিনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেননি। ভগৎ সিং সম্বন্ধে বিখ্যাত লেখক এবং সাংবাদিক কুলদীপ নায়ার তার গবেষণা গ্রন্থ উইদাউট ফিয়ার, লাইফ অ্যান্ড ট্রায়াল অফ ভগৎ সিং এখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে ভগৎ সিং এর জীবন এবং চিন্তার সঙ্গে সমাজতান্ত্রিক চিন্তাভাবনার গভীর মিল আছে, এবং পরবর্তীকালে তিনি নিজে একজন দ্বিধাহীন বামপন্থী হয়ে উঠেছিলেন। কিন্তু কমিউনিস্ট পার্টিতে ভগৎ সিং এর যোগ না দেওয়ার অন্যতম কারণ ছিল কমিউনিস্ট পার্টি শ্রমিক আন্দোলন বা সোভিয়েত রাশিয়ার কায়দায় ভারতবর্ষের বিপ্লবের স্বপ্ন দেখলেও ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করবার জন্য কোনো সঠিক পদক্ষেপই কোনোদিন গ্রহণ করেনি। একজন বিপ্লবীর কাছে প্রথমেই ছিল তার দেশ, এবং ভগৎ সিং তার একাধিক লেখায়, রচনায় সে কথা বলেও গিয়েছেন। তাই কমিউনিস্ট পার্টিতে যোগ না দিয়ে তিনি একটি আলাদা রাজনৈতিক দল, অবশ্যই বিপ্লবী দল গড়ে তুলেছিলেন। ভগৎ সিং এর আগেও রাজনৈতিক দল ছিল, এর নাম ছিল HRA মানে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ভগৎ সিং এই নামের সঙ্গে সোশ্যালিস্ট শব্দটা যুক্ত করে দিয়েছিলেন, এবং ভারতবর্ষ স্বাধীনতার পর সেখানে সমাজতান্ত্রিক চিন্তাভাবনার প্রসার হোক এটা ভগৎ সিং চাইতেন, এবং তার জন্য ভগৎ সিং এই সোশ্যালিস্ট শব্দটা যুক্ত করেছিলেন। গান্ধীর সঙ্গে ভগৎ সিং এর মতাদর্শের বিরাট পার্থক্য কি জানেন? ভগৎ সিং কখনো সেটা কিন্তু গোপন করেননি। বিশেষ করে সেই সময় দাঁড়িয়ে গান্ধীর মতন বিরাট ব্যক্তিত্বকে এবং বিরাট মাপের জননেতাকে সরাসরি তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন। হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা, সদস্য এবং জাতীয় কংগ্রেসের অন্যতম প্রথম সারির নেতা লালা লাজপত রায়ের সঙ্গে ভগৎ সিং এর গভীর সখ্য ছিল। লালা লাজপত রায় ভগৎ সিং এবং তার সাথীদের অর্থ সাহায্য করতেন। এমনকি লালা লাজপত রায়ের অর্থে বিদেশেও অনেকে পাড়ি দিয়েছেন এবং সেখানে বিপ্লবী কাজকর্ম করেছেন। ভগৎ সিং এর সঙ্গে লালা লাজপত রায়ের মতাদর্শের পার্থক্য থাকলেও মনোমালিন্য কিন্তু ছিল না। কিন্তু গান্ধীর সঙ্গে সামান্যতম পার্থক্য হলেও গান্ধী কিন্তু সেটিকে ব্যক্তিগত রাজনৈতিক দ্বন্দ্বে নিয়ে গিয়েছিলেন।
এটা অনেকেই বলেছেন যে হয়তো সে কারণে ভগৎ সিং এর মতন বিপ্লবীদের সঙ্গে গান্ধীর রাজনৈতিক শুধু নয়, গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বও ছিল। অসহযোগ আন্দোলনের সময় ভগৎ সিং স্কুলের ছাত্র। সেই অবস্থাতেই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। অসহযোগ আন্দোলন ছিল ব্রিটিশের সঙ্গে কমপ্লিট নন কোঅপারেশন করা, এবং গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অস্ত্রশস্ত্রের ব্যবস্থা না করেই মাত্র 1 বছরের মধ্যেই স্বাধীনতা আসবেই আসবে। কিন্তু চৌরি চৌরাতে একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে গান্ধী তার আন্দোলন ফেরত নিয়ে নিলেন। কি হয়েছিল চৌরি চৌরাতে? একটি গ্রামে ঢুকে পুলিশ গ্রামবাসীদের উপর অত্যাচার করে এবং সেই গ্রামে আগুন ধরিয়ে দেয়। গ্রামবাসীরা ক্ষেপে গিয়ে পুলিশের থানায় আগুন ধরিয়ে দিয়েছিল এবং কয়েকজন পুলিশ কর্মী তাতে মারা গিয়েছিল। গান্ধীজি গ্রামবাসীদের উপর অত্যাচারের কোনো প্রতিবাদ না করেই বলতে শুরু করলেন, মানুষ এখনো অহিংস হয়ে ওঠেনি, মানুষ এখনো অহিংসাকে গ্রহণ করেনি। তাই জন্য অসহযোগ আন্দোলন করে দেশের স্বাধীনতা পেলেও মানুষ এখনো তৈরি নয় এই স্বাধীনতা পাওয়ার জন্য, কারণ ব্রিটিশের অত্যাচারের মুখে দাঁড়িয়েও গ্রামবাসীরা সংযম রাখতে পারেনি। ভেবে দেখুন, সারা ভারত জুড়ে আন্দোলন চলছে, আর সেইখানে একটা ছোট্ট গ্রামের একটি ছোট্ট ইনসিডেন্টকে নিয়ে গান্ধীজি তার দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করে দিলেন। একবারও ভেবে দেখলেন না গ্রামের হতদরিদ্র শিক্ষা বঞ্চিত মানুষগুলো এত কিছু বোঝেই না, তাদের উপর আক্রমণ হয়েছে, তাদের ঘর বাড়ি ব্রিটিশ সরকার পুলিশ পুড়িয়ে দিয়েছে, তারাও প্রতিশোধ নিয়েছে। ছোটবেলায় এই ঘটনার সামনে থেকে দেখেছিলেন ভগৎ সিং, এবং তার গান্ধীর ওপর মোহভঙ্গ হয়েছিল। এরপরেই ভগৎ সিং নিজের রাজনৈতিক চিন্তা মতাদর্শের খোঁজ করতে শুরু করেন, এবং সেই সময় উত্তরপ্রদেশ, পাঞ্জাবে চলতে থাকা বিপ্লবী আন্দোলন, শচীন্দ্রনাথ সান্যাল, রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখরের মতো নেতারা নেতৃত্ব দিচ্ছিলেন। ভগৎ সিং তাদের সান্নিধ্যে আসেন এবং হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে যোগদান করেন। ভগৎ সিং এর অসামান্য নৈপুণ্য এবং বিপ্লবী সহনশীলতা তাকে সহজেই দলের নেতৃত্বে নিয়ে এসেছিল, এবং তিনি দলের মতাদর্শ নির্মাণেও কাজ করেছিলেন। ভগৎ সিং পড়াশোনা করতেন, সেটা তার ডায়েরি দেখলেই বোঝা যায়। আপনারা যদি ভগৎ সিং এর ডায়েরি কেউ পড়ে দেখেন, দেখবেন যে ভগৎ সিং সেখানে বিভিন্ন দার্শনিক, চিন্তাবিদ, রাজনীতিবিদ, বিপ্লবী তাদের রচনা পাঠ করেছেন। সিপাহী বিদ্রোহের ওপর লেখা বিনায়ক দামোদর সাভারকারের বই যেমন ভগৎ সিং পাঠ করেছেন, ঠিক সেই সময়ে সমানভাবে লেনিনের লেখা রাষ্ট্র এবং বিপ্লব ভগৎ সিং এর মনোনয়ন জগতে গভীর প্রভাব বিস্তার করেছিল। 1917 সালে সোভিয়েতের রেভলিউশন যে সমস্ত বিপ্লবীদের প্রভাবিত করেছিল, তার মধ্যে ভগৎ সিং অন্যতম ছিলেন। তবে ভগৎ সিং এর ক্ষেত্রে বিষয়টা অন্যরকম ছিল, কারণ অনেক বিপ্লবী জেলে যাওয়ার পর জেলের ভেতরে মার্ক্সবাদী বইপত্র পড়ে নিজেদের মতাদর্শ পাল্টে কমিউনিস্ট হয়ে গিয়েছিলেন। কিন্তু ভগৎ সিং এর ক্ষেত্রে কিন্তু হয়নি সেটা। ভগৎ সিং নিজেই সমাজতান্ত্রিক চিন্তাধারায় প্রভাবিত হয়েছিলেন। একই সঙ্গে তিনি কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করতে বা করেননি। পরবর্তীকালে শৈলেশদের সম্পাদিত অগ্নিযুগের গ্রন্থে ভগৎ সিং সহকারী বটুকেশ্বর দত্ত ভগৎ সিং সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে ভগৎ সিং এর মনে হয়েছিল যে ভারতের কমিউনিস্ট পার্টি ভারতের স্বাধীনতার জন্য সঠিকভাবে লড়াই করবে না, সেই জন্য তিনি সমাজতান্ত্রিক হলেও কমিউনিস্ট পার্টিতে যোগদান করেননি। ভগৎ সিং সবসময় খুঁজে চলেছিলেন গান্ধী মতাদর্শের বিকল্প। তার কারণ, ভগৎ সিং দেখতে পেয়েছিলেন ভারতবর্ষের গান্ধী আন্দোলন বহু মানুষকে প্রভাবিত করেছিল এবং বহু সাধারণ মানুষকে আন্দোলনে টেনে এনেছিল। কিন্তু একই সঙ্গে গান্ধী কখনোই ব্রিটিশকে ভারত ত্যাগের জন্য বাধ্য করতে কোনো রকম চরম আন্দোলন করছিলেন না, এবং তার প্রত্যেকটা আন্দোলন খুব সুন্দর করে শুরু হলেও কিছুদিনের মধ্যে সেই আন্দোলন যখন জেতার জায়গায় চলে যাচ্ছে, তখন গান্ধী কোনো না কোনো কারণ দেখিয়ে আন্দোলনকে প্রত্যাহার করে নিচ্ছেন। ভগৎ সিং এর ডায়েরি যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন সেখানে ভগৎ সিং যত রাজনৈতিক আলোচনা করেছেন সবটাই প্রায় গান্ধী মতাদর্শের কাউন্টার বারবার তিনি করেছেন। অবশ্যই এর বাইরেও অনেক কিছু রয়েছে, কিন্তু ভগৎ সিং এর মূল বক্তব্য ছিল গান্ধীর আন্দোলনের মাধ্যমে সত্যিই কি কোনোদিন স্বাধীনতা আসতে পারে, এবং স্বাধীনতা লাভ করবার পর সেই দেশের অবস্থাই বা কি হবে। গান্ধীজির সমস্ত রাজনৈতিক চিন্তাধারার মধ্যেই একই রকমের ধোঁয়াশা ছিল বলে ভগৎ সিং মনে করতেন। বিশেষ করে ভগৎ সিং মনে করেছিলেন যে গান্ধীর রাজনৈতিক পথে যদি ভারতের স্বাধীনতা আসে, তাহলে ভারতের সাম্প্রদায়িক রাজনীতির বারবারন্ত হবে, আর মানুষের মধ্যে বিরাট শ্রেণীর ভেদ তৈরি হবে। গান্ধীর তৈরি ভারতবর্ষের সমস্ত ক্ষমতা যাবে পুঁজিপতিদের হাতে। গান্ধীজির শিষ্যত্ব গ্রহণ করা বিড়লা বা সেই সময়কার বড় বড় পুঁজিপতিদের দেখেই হয়তো ভগৎ সিং এর এরকম মনে হয়েছিল। অন্যদিকে ভগৎ সিং বিশ্বাস করতেন ভারতবর্ষ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা হতে পারে বিপ্লবী আন্দোলনের পথে। স্বাধীনতা লাভ করার পর ভারতবর্ষের কৃষকদের প্রকৃত মর্যাদার প্রতিষ্ঠা করে ভগৎ সিং তার শিক্ষা এবং পড়াশোনার মাধ্যমে একজন নাস্তিক হয়ে উঠেছিলেন, এবং নাস্তিকতা নিয়ে তার বিখ্যাত লেখা বইও রয়েছে। কেন আমি নাস্তিক, এই বইতে দেখা যায় তিনি গান্ধীর চিন্তাভাবনাকে বিভিন্নভাবে আক্রমণ করছেন। অবশ্যই ভগৎ সিং এর যুক্তিগুলো ছিল খুবই ক্ষুরধার। পাঞ্জাবের বিপ্লবীদের কাজকর্ম গান্ধীজি কোনোদিনই পছন্দ করেননি।
প্রথম থেকেই প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কথা বলেছেন গান্ধীজি নিজের পত্রিকা ইয়াং ইন্ডিয়াতে। বারবার তিনি পাঞ্জাবের বিপ্লবীদের বিরুদ্ধে বহু কথা বলেছেন। একটা লক্ষণীয় বিষয় হলো ভগৎ সিং এর ফাঁসির ঘোষণার পরে জওয়াহরলাল নেহরু কংগ্রেসের যুবকদের মনোভাব বুঝতে পেরে ভগৎ সিং এর সমর্থনে যখন বক্তব্য রেখেছিলেন, গান্ধীজি কিন্তু জওয়াহরলাল নেহরুকে ডেকে ধমক দিয়েছিলেন। নেহরুর রাজনৈতিক জীবনীর লেখক সর্বপল্লী গোপালের লেখা নেহরুর জীবনীতেই এই ঘটনার উল্লেখ রয়েছে। এর ফলে বোঝা যাচ্ছে গান্ধীজি কিন্তু ভগৎ সিং এর রাজনৈতিক চিন্তাধারার আলোচনা হোক এটা চাইতেন না। ভারতীয় সংসদ ভবনে বোমা নিক্ষেপ করে রিফ্লেক্ট ছড়িয়ে ভগৎ সিং তার এই মতাদর্শের প্রচার করতে চেয়েছিলেন যে বধিরকে শোনানোর জন্য জোর শব্দের প্রয়োজন, যেখানে হালকা অহিংসার বাণী এক ধরনের দুর্বলতা এবং আপোষেরই পথ। 1919 সালে পাঞ্জাবে হওয়া জালিয়ানওয়ালাবাগ হত্যায় গান্ধীজির নিশ্চুপ থাকা এবং ভগৎ সিং এর মনে গভীর প্রভাব ফেলেছিল তা। পরবর্তীকালে 1928 সালে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে প্রকাশ্য রাস্তায় লালা লাজপত রায়ের মতন নেতাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যখন কংগ্রেস নিশ্চুপ থাকলো তখন ভগৎ সিং নিজেই হাতে অস্ত্র তুলে নিলেন। লালা লাজপত রায়ের হত্যাকারীদের শাস্তি দিতে হবে। লক্ষ্য করার মতন বিষয়, নিজে ভগৎ সিং একজন সমাজতান্ত্রিক বিপ্লবী হয়েও লালা লাজপত রায়ের মতন ধার্মিক এবং আর্য সমাজের সঙ্গে যুক্ত জাতীয়তাবাদী নেতার হত্যার প্রতিশোধ নিতে স্যান্ডার্সকে হত্যা করলেন। তবে ভগৎ সিংরা কেউই ধরা পড়েননি, তাদের নামে কেস হয়। ভগৎ সিং ধরা পড়েছিলেন, বা বলা ভালো তিনি নিজেই ধরা দিয়েছিলেন। 1930 সালে ভারতীয় পার্লামেন্টে বোমা নিক্ষেপ করে যখন ভগৎ সিং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান তুললেন, মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে হবে, নিজের লক্ষ্যে অবিচল এই মহান বিপ্লবী সফল হয়েছিলেন, কারণ তার চিন্তা ভাবনা সারা ভারতবর্ষ জুড়ে বহু যুবককে নাড়া দিয়েছিল এবং তার ফলও আমরা দেখতে পাই। কংগ্রেসের ভেতরেই অনেকে আওয়াজ তুলেছিলেন ভগৎ সিং এর ফাঁসির আদেশ রদ করতে হবে, কারণ ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দিল্লির পার্লামেন্টে যে বোমা নিক্ষেপ করেছেন তার মধ্যে কোনো মারণ প্রক্রিয়া ব্যবহার করেননি। তার মানে বোমাটাকে এমন জায়গায় নিক্ষেপ করা হয়েছিল যাতে শুধুমাত্র শব্দই হয়, কাউকে হত্যা করার জন্য কোনো পরিকল্পনা তাদের ছিল না। কিন্তু ব্রিটিশ সরকারের কাছে এটা ছিল সম্মানহানিকর একটা বিষয়, কারণ ভগৎ সিং ব্রিটিশ সরকারের মুখোশ সারা পৃথিবীর সামনে খুলে দিতে পেরেছিলেন। অন্যদিকে গান্ধীজি সহ কংগ্রেসের দক্ষিণপন্থী নেতৃত্ব বিষয়টা একদমই পছন্দ করেননি। ভগৎ সিং এর এই ঘটনার পরেই সমস্ত পত্রিকায় গান্ধীজি কড়া ভাষায় ভগৎ সিং এর নিন্দা করেছিলেন। আপনারা যদি সুভাষচন্দ্র বসুর রচনাবলী দেখেন, দেখতে পাবেন সেখানে একাধিক বক্তৃতায় এই সময় বারবার তিনি ভগৎ সিং এবং তার সঙ্গী সাথীদের জেল মুক্তির জন্য আন্দোলন গড়ে তুলতে চাইছিলেন। এমনকি জেলের ভেতরে বন্দীদের সঙ্গে বাজে ব্যবহারের বিরুদ্ধে ভগৎ সিংরা অনশন ধর্মঘট শুরু করলো। সেই সময় দীর্ঘদিন অনশন করে বাংলার বিপ্লবী যতীন দাস মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন। সারা দেশ ক্ষোভে ফেটে পড়ল। রবীন্দ্রনাথ ঠাকুর তার স্মৃতিতে গান লিখলেন, সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও ভক্ত পানি চাহ। সুভাষচন্দ্র নিজে যতীন দাসের দেহ নিয়ে এসে বিরাট মিছিলের মাধ্যমে যতীন দাসের দেহ কেওড়াতলা মহাশ্মশানে দাহ করলেন। আজও তার স্মৃতিস্তম্ভ রয়েছে কেওড়াতলা শ্মশানে। এই সময় দাঁড়িয়ে সুদূর আয়ারল্যান্ডের বিপ্লবী ম্যাক সুইনির বাড়ির আত্মীয়রা যতীন দাসের পরিবারকে সমবেদনার পত্র লিখেছিলেন। অনেকেই হয়তো জানেন না, আয়ারল্যান্ডের ম্যাক সুইনিও অনশন ধর্মঘট করেই প্রাণ ত্যাগ করেছিলেন। অন্যদিকে গান্ধীজি প্রথম কয়েকদিন নিশ্চুপ থাকার পর সরাসরি মৃত যতীন দাসের শহীদত্বকে ছোট করে দেখানোর জন্য বলেছিলেন, এটা আন্দোলনের মাধ্যমে শহীদ হওয়া নয়, এটা এক ধরনের আত্মহত্যা। ভগৎ সিং এবং তার সাথীদের মনে গান্ধীর এই উক্তি গভীর প্রভাব ফেলেছিল। এর ফলে বোঝাই যাচ্ছে যে গান্ধীর সঙ্গে জেলের মধ্যেও তাদের চিন্তাভাবনার দ্বন্দ্ব বা লড়াই চলছিল। গান্ধীরও তাদের উপর খুব একটা সহানুভূতি ছিল না এবং এই লড়াইটা হয়তো মন থেকে করেননি। শুরুতে তিনি ভাইসরয়ের সাথে কথা বলতে কিছুটা অনিচ্ছুক ছিলেন, কিন্তু 14ই ফেব্রুয়ারি তিনি লর্ড আরউইনের সাথে আপোষের জন্য কথা বলার সিদ্ধান্ত নেন। আলোচনা শুরু হয় 17ই ফেব্রুয়ারি। এই আলোচনার 5 দিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী টেলিগ্রামের মাধ্যমে ভাইসরয়কে জানান প্রিভি কাউন্সিলের বিচার বিভাগীয় কমিটি করুণার আবেদন শুনেছে এবং রাজার কাছে তা বরখাস্ত করার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। গান্ধীজির কাছে খবর এসেছিল এবং গান্ধীজি সেখানে বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেননি। পণ্ডিত মদন মোহন মালব্য, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের মামলায় ভাইসরয়ের কাছে করুণা প্রার্থনা করেন এবং মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করার আবেদন করেন। তার মতে কেবল মানবিকতার কারণেই নয়, বরং সত্যের পরিপ্রেক্ষিতে যে তাদের এই পদক্ষেপ কোনো ব্যক্তিগত বা স্বার্থপর বিবেচনার দ্বারা প্ররোচিত হয়নি এবং দেশপ্রেমের প্ররোচনা দ্বারা প্ররোচিত হয়েছিল, তাই তাদের জীবন রক্ষা করা উচিত। তাছাড়া মৃত্যুদণ্ড জনসাধারণের জন্য একটা বিরাট ধাক্কা হবে এবং বিপরীতে এই পরিবর্তনের ফলে তার উপর খুব উপকারী প্রভাব পড়বে। একটা বিষয় লক্ষ্য করে দেখুন, পণ্ডিত মদন মোহন মালব্য নিজেও ভগৎ সিং এর রাজনৈতিক পথকে সমর্থন করতেন না।
কিন্তু তিনি ভগৎ সিং এর মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এই সময় জনসাধারণ ভাইসরয়ের কাছে ভগৎ সিং এবং তার সহযোগীদের মুক্তি চেয়ে একটি স্মারকলিপি জমা দেন, যেখানে যুক্তি দেওয়া হয় সাধারণ আইন আদালতে বিচার সাধারণ আইন অনুসারে অনুচিত হয়নি, বরং অভিযুক্তের অনুপস্থিতিতে একটি অসাধারণ আইন আদালত কর্তৃক একতরফাভাবে পরিচালিত হয়েছিল। রায়ের পর অভিযুক্তের উপর উচ্চ আদালতের আপিল করার অনুমতি দেওয়া হয়নি। স্যান্ডার্স হত্যার গল্পকে মিথ্যে প্রমাণ করার জন্য সর্দার কিষণ সিংকে প্রামাণ্য এবং মৌখিক প্রমাণ উপস্থাপন করার অনুমতি দেওয়া হয়নি। তারা মৃত্যুদণ্ড কমানোর জন্য আবেদন করেছিল। এই সময় অনেকেই গান্ধীজির কাছে আবেদন করেছিলেন। এই যে পয়েন্টগুলো সাধারণ মানুষ তুলেছে, এই বিষয়গুলোকে নিয়ে সারা দেশে জনমত তৈরিতে গান্ধীজিও যেন তাদের সঙ্গী হন। কিন্তু গান্ধীজি ভগৎ সিং এবং তার সহকারীদের কৃতকর্মের জন্য এতটাই নাকি লজ্জিত ছিলেন যে ভগৎ সিং এর মতন বিপ্লবীদের পক্ষে কিছু বলাটাই ছিল তার কাছে লজ্জাজনক। কংগ্রেসের ভেতরে যুবক কর্মীদের মধ্যে ভগৎ সিং এর কথাগুলো গভীরভাবে প্রভাব ফেলেছিল কংগ্রেসের ভেতরে এবং বাইরেও। ক্রমেই জনমত শক্ত হয়ে উঠছিল। গান্ধীজিও বুঝতে পারছিলেন বেশি দিন চুপ করে থাকা সম্ভব নয়। তাই গান্ধীজি এমন একটা পথ চাইছিলেন যেখান দিয়ে তিনি বেরিয়ে আসতে পারবেন। জি.এন. দত্তের লেখা গান্ধী অ্যান্ড ভগৎ সিং এই বইটিতে দেখা যাচ্ছে যে কিভাবে ভগৎ সিং তার ফাঁসির বিরুদ্ধে কথা বলতে গিয়ে গান্ধী বারবার ইতস্তত করছেন এবং তার আবেদন নিবেদনের মধ্যে যথেষ্ট গুরুত্ব ছিল না। এক ধরনের বাধ্য হয়েই তাকে ভগৎ সিং এর জন্য বলতে যেতে হয়েছিল। 1931 সালের 17 ফেব্রুয়ারি গান্ধী ভাইসরয়ের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। গান্ধীর মতে তিনি ভাইসরয়কে বলেন যে আমাদের আলোচনার সাথে এর কোনো সম্পর্ক নেই এবং আমার পক্ষ থেকে এটি উল্লেখ করা অনুচিত হতে পারে। তবে আপনি যদি বর্তমান পরিবেশকে আরো অনুকূল করতে চান তাহলে আপনার ভগৎ সিং এর মৃত্যুদণ্ড স্থগিত করা উচিত। ভাইসরয় বিষয়টিকে এমনভাবে উপস্থাপনের জন্য গান্ধীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাজা পরিবর্তন করা একটি কঠিন বিষয়, কিন্তু স্থগিতাদেশের কথা বিবেচনা করা যেতে পারে। ভগৎ সিং এর সাহসিকতার প্রশংসা করে গান্ধী বলেন তিনি তার সঠিক মানসিকতায় ছিলেন না। এরপর তিনি মৃত্যুদণ্ডের মন্দতার কথা উল্লেখ করেন এবং যা এক ব্যক্তিকে নিজেকে সংশোধন করার কোনো সুযোগ দেয় না। তাই তিনি বিষয়টি মানবিকতার ভিত্তিতে তুলে ধরেছিলেন এবং দেশে অপ্রয়োজনীয় অশান্তি এড়াতে সাজা স্থগিত চেয়েছিলেন। এদিকে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছিল। স্বয়ং সুভাষচন্দ্রের রচনাবলী পাঠ করলে দেখবেন সেখানেও তার বহু বক্তব্যে ধরা পড়েছে তিনি গান্ধীজির এই ঢিলেমিতে ভীষণভাবে অধৈর্য হয়ে পড়েন। গান্ধীজি বারবার ভারতের যুবকদের ভগৎ সিং এর রাস্তা পরিত্যাগ করবার জন্য বলছিলেন। 1930 সালে 4 মে ভগৎ সম্পর্কে ভাইসরয়কে প্রথম চিঠি লেখেন গান্ধী। সেখানে তিনি সাফ জানিয়ে দেন যেভাবে আইনি প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে শর্টকাট বের করা হয়েছে তাকে লুক নো মার্শাল ল ছাড়া আর কিছুই বলা যায় না। এখানে শেষ নয়, যত সময় এগিয়েছে ততই গান্ধী তার প্রতিবাদ জানিয়েছেন। 1931 সালের 31 জানুয়ারি এলাহাবাদে এক জনসভায় তিনি জানিয়েছিলেন ফাঁসি না দিয়ে অন্য যদি শাস্তি ভগৎ সিংকে দেওয়া যায় সেই আবেদন তিনি করে এসেছেন। পরের মাসে 18 ফেব্রুয়ারি ভাইসরয় লর্ড আরউইনের সঙ্গে দেখা হয়েছিল গান্ধীজির। তিনি ভাইসরয়কে বলেছিলেন যদি আরউইন চান গোটা দেশের পরিস্থিতি তার অনুকূলে থাকুক তাহলে তার উচিত ভগৎ সিং এর ফাঁসি রদ করা। এই সাক্ষাতের উল্লেখ আরউইন তার সেক্রেটারি অফ স্টেটের রিপোর্টেও বলেছিলেন। 1931 সালের 20 মার্চ তিনি দেখা করেছিলেন হোম সেক্রেটারি হার্বার্ট এমার্সের সঙ্গেও। সেই সাক্ষাৎ ফলপ্রসূ না হওয়ার পরের দিন ফের দেখা করেন আরউইনের সঙ্গে। শোনা যায় যে 22 মার্চ নাকি ভাইসরয় আশ্বাসও দেন গান্ধীকে, কিন্তু সব আশ্বাসই ছিল মিথ্যে। পরদিনই ফাঁসি হয়ে যায় ভগৎ সিং এর, যদিও সেদিন গান্ধী একটি শেষ চেষ্টা করেছিলেন আরউইনকে চিঠি লিখে। গান্ধী আরউইন চুক্তি গান্ধীর মর্যাদা দেশে বৃদ্ধি করে, কারণ প্রথমবারের মতন ব্রিটিশ সরকারের এজেন্টরা শান্তির শর্তাবলী নিষ্পত্তির জন্য কংগ্রেসের সাথে সমানভাবে আলোচনা করতে রাজি হয়েছিল। কিন্তু ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুদের মৃত্যুদণ্ড গান্ধীর মতাদর্শকে ক্ষতিগ্রস্ত করেছিল, কারণ বিশ্বাস ছিল তিনি ভাইসরয়কে তরুণ বিপ্লবীদের জীবন বাঁচাতে রাজি করাতে পারতেন। গান্ধী যখন বোম্বে থেকে দিল্লি যাচ্ছিলেন তখন তিনি যখন খবর পান যে সরকার ভগৎ সিং এবং তার সহযোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন, মৃত্যুদণ্ড কমার জন্য ভাইসরয়ের সাথে মধ্যস্থতা করার জন্য গান্ধীর উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। এই বিষয়ে সুভাষচন্দ্র বসু লিখেছেন, আমি এই পরামর্শ দিয়েছিলাম যে প্রয়োজনে ভাইসরয়ের সাথে ভগৎ সিং প্রশ্নে সম্পর্ক ছিন্ন করা উচিত। এই মৃত্যুদণ্ড যদি রদ না হয় তাহলে সেটা সরাসরি দিল্লি চুক্তির বিরুদ্ধে যাবে। সুভাষচন্দ্র আরও লিখেছেন, ভগৎ সিং এর মৃত্যুদণ্ড রদ করা না হলে দেশে যে গভীর প্রভাব পড়বে সেটাই কংগ্রেসের বিরুদ্ধে জনমত তৈরি হতে পারে। কিন্তু মহাত্মা গান্ধী বিপ্লবীদের সঙ্গে নিজেকে খুব বেশি জড়িয়ে ফেলতে চাননি, তাই একটা
নিরাপত্তাজনিত দূরত্ব বজায় রেখে কাজ করতে চাইছিলেন। যাই হোক, সেই সময় লর্ড আরউইন গান্ধীকে বলেছিলেন যে তিনি মৃত্যুদণ্ড কমানোর জন্য একটি বড় স্বাক্ষরিত আবেদন পেয়েছেন, তিনি স্থগিত করবেন এবং বিবেচনা করবেন, কিন্তু এর বাইরে নয়। ভাইসরয়ের মনোভাব থেকে গান্ধী এবং অন্য সকলেই সিদ্ধান্তে পৌঁছেছিলেন তাহলে যে ফাঁসি অবশেষে বাতিল করা হবে এবং সারা দেশে আনন্দের ঝড় উঠবে। কিন্তু যখন গান্ধীজি খবর পেলেন যে আগের রাতে ভগৎ সিংদের ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, তখন তার কাছে এটা একটা আশ্চর্যের বিষয় ছিল। সুভাষচন্দ্র গান্ধীজিকে সম্পূর্ণ দোষ দেননি। তিনি বলেছিলেন এটা ছিল ব্রিটিশ সরকারের একটা কৌশলী চাল। পরবর্তীকালে তিনি গান্ধীকে বারবার ব্রিটিশ সরকারের এই ধূর্ত চরিত্র সম্পর্কে সাবধান হতে বলেছেন, কিন্তু গান্ধীজি সেসব কথা শোনেননি এবং যা ঘটবার তাই ঘটেছে। ইতিহাস বিচার করে দেখলে দেখা যায় গান্ধী ভগৎ সিং এর ফাঁসি রদ করা সম্পর্কে যথেষ্ট কিছু করেননি। এই অভিযোগ খুব একটা সত্যি নয়। গান্ধী কংগ্রেসের যুবক কর্মীদের চাপেই হোক আর যে কারণেই হোক কিছু কাজ অবশ্যই করেছিলেন, কিন্তু ব্রিটিশ সরকার গান্ধীকে বোকা বানিয়েছিল। এই একই সময় দাঁড়িয়ে গান্ধী বিভিন্ন জনসভায় ভগৎ সিং হত্যার সহযোগীদের রাজনৈতিক পথের নিন্দে করেছেন। এই বিষয়টা গান্ধীর বিরুদ্ধে গিয়েছিল। সেই সময় দাঁড়িয়ে সমস্ত দেশ ভগৎ সিং এবং তার সাথীদের মুক্তি চাইছে এবং সেই সময় গান্ধীজির নিজস্ব অবস্থান থেকে কিছুটা সরে এসে সারা দেশের মানুষের ভাবনাকে শ্রদ্ধা করা উচিত ছিল, কিন্তু নিজের মতাদর্শের গণ্ডির উপরে উঠতে ব্যর্থ হয়েছিলেন গান্ধী। এটাই ঐতিহাসিক সত্য। আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে পরিষ্কার একটা ইতিহাসের দলিল আপনাদের সামনে তুলে ধরলাম। আই.এম. বোস ইতিহাস লেখার চেষ্টা করে, মিথ্যে ইতিহাস বানায় না। ভগৎ সিং সম্পর্কে গান্ধীজির ধারণা এবং পরবর্তীকালে ভগৎ সিং এর ফাঁসির সময় গান্ধী কি সত্যি চেষ্টা করেছিলেন কিনা ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে বাঁচানোর, সেটাই আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরলাম। ভালো লাগলে প্লিজ কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে আজই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে যদি এভাবেই জুড়ে যেতে চান, আপনারা চান যে আমার প্রত্যেকটি আপডেট আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেতে চান, তাহলে প্লিজ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারেন। লিংক ডেসক্রিপশনে রইল। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।